আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি আয়শা বুবলি। মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জারিফ নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 34। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, নিহত শিক্ষার্থী জারিফের মরদেহ কোথায় নেওয়া হচ্ছে এবং ভর্তি বাকি 40 জনের পরিস্থিতি এখন কেমন দেখছেন? জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা আরও একটি মর্মান্তিক সংবাদের সম্মুখীন হলাম। আমরা জানতে পেরেছি জারিফ নামের আরও একজন 14 বছরের শিক্ষার্থী কিছুক্ষণ আগেই কিন্তু মারা গিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণ পরে হয়তো অফিসিয়াল ভাবে তার যে মৃতের কথা সেটি জানানো হবে এবং তার যে মরদেহ হস্তান্তরের যে কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন হবে। এই মুহূর্তে আমি যদি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্বিক তথ্য জানাতে চাই যে এই এখন পর্যন্ত কিন্তু 39 জন শিক্ষার্থী এবং অন্যান্য যারা রয়েছেন আহত তারা কিন্তু এখানে ভর্তি রয়েছেন। এছাড়া যে দুজন কালকে বেশি গুরুতর অবস্থায় ছিল তাদের কিন্তু অবস্থা তেমন একটি উন্নতি হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে লাইফ সাপোর্ট থেকে তাদেরকে সরিয়ে নিয়ে এখন কিন্তু স্বাভাবিক যে আইসিইউতে সেটি আইসিইউ ওয়ার্ডে তাদেরকে শিফট করা হয়েছে। এছাড়া যে এখানকার সার্বিক অবস্থা সেটি কিন্তু অনেকটা ডাক্তারদের মধ্যে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। তারা বলছেন যে সিঙ্গাপুর, চীন এবং ভারত থেকে যে ডাক্তারদের প্রতিনিধি দল এসেছে তারা কিন্তু সার্বিকভাবে একের পর এক বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন এবং কিছুক্ষণ পর পর তারা দেখছেন যে সার্বিক যে পরিস্থিতি সেটি পর্যবেক্ষণে রাখছেন। তাদের ধারণা যে যাদের অবস্থা খুব গুরুতর, যাদের প্রায় 40 থেকে 60% অথবা তার ঊর্ধ্বে শরীরের অংশ পুড়ে গিয়েছে তাদেরকে কিন্তু বিদেশের যে চিকিৎসা, উন্নত চিকিৎসার যে চিন্তাভাবনা সেটিও তারা করছেন এবং এখানে সর্বোচ্চ যে চেষ্টা তারা সেটি দিচ্ছেন। তারা বলছেন যে তাদের ডাক্তারদের সক্ষমতা এবং হাসপাতালের সক্ষমতা অনুযায়ী তাদের সর্বোচ্চ যে প্রচেষ্টা সেটি চালিয়ে যাচ্ছেন এবং এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটিও কিন্তু এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। গত প্রথম কয়েকদিনে যেটি আমরা দেখতে পেরেছি যে এখানে স্বেচ্ছাসেবক সহ অন্যান্য বিভিন্ন বহিরাগতদের যে ভিড় সেটি অনেক বেশি লক্ষ্য করা গিয়েছে। এখানে কিন্তু এখন সেই ধরনের পরিস্থিতি নেই, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এখানে সংবাদকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কিন্তু অন্য ধরনের যে নিয়মিত রোগী রয়েছে যারা তারা ছাড়া কিন্তু এখানে অতিরিক্ত কোনো ধরনের ভিড় আমরা লক্ষ্য করিনি। এছাড়া হাসপাতালের ভিতরের যে সার্বিক তথ্য সেটি কিন্তু যতক্ষণ না ব্রিফ করছেন হাসপাতালের ডক্টর এবং পরিচালক অথবা ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেখানে ব্রিফ ছাড়া কিন্তু সেটি বলা অনেকটাই মুশকিল বলা যাচ্ছে। তবে ভিতর থেকে আমরা যেটি সংবাদ পেয়েছি যে জারিফের যে সার্বিক যে কার্যক্রম, জারিফের মরদেহ হস্তান্তর সহ অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে এবং কিছুটা সময় লাগবে যেহেতু এখানে অনেক বড় একটি ইস্যু এবং এখানে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু অনেকটা টাইট বলা যায় এখানে সার্বিক পরিস্থিতি। এছাড়া বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি যে কয়জন আহত শিক্ষার্থী রয়েছেন তাদের যে সার্বিক পরিস্থিতি এটি কিন্তু পর্যবেক্ষণে রেখেছেন এবং কিছুক্ষণ পর পর কিন্তু ডাক্তারদের পাশাপাশি তারা আমাদেরকে যেটি জানান যে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের ঊর্ধ্বতন কয়েকজন ব্যক্তিও কিন্তু এগুলো পর্যবেক্ষণে রাখছেন। তারা বলছেন যে নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে। এছাড়া জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যে খবরাখবর সেটি কিন্তু আমরা সময় যত যাবে সময়ের সাথে সাথে কিন্তু আরও জানাতে পারবো। এই মুহূর্তে এখানকার পরিস্থিতি এমনই ছিল। এই ছিল সার্বিক অবস্থা। ফাহিম, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, স্কুলের সামনের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সকাল থেকেই উত্তরার মাইলস্টোন কলেজের সামনে অবস্থান করছে এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে আজ কিন্তু ৬ষ্ঠ দিন অর্থাৎ দুর্ঘটনাটি ঘটে, অর্থাৎ বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে ২১ জুলাই, কিন্তু এখনও কিন্তু আজকে ৬ষ্ঠ দিনের মতো তারপরেও কিন্তু এখন আমরা আজকে দেখতে পাচ্ছি উৎসুক জনতার ভিড় এবং এখানে কিছুক্ষণ পরপরই কিন্তু মানুষ আসতে শুরু করছেন এবং তারা কিন্তু ১ নম্বর গেট দিয়ে ভিতরে দেখছেন এবং
বলা যেতে পারে যে মাইলস্টোন কলেজের এখন আঙিনা হয়ে গেছে একটি দর্শনার্থীদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তো আমি যদি একটু দেখাই, আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাবেন যে এদিক দিয়ে একটু পরপর মানুষ আসতে শুরু করছেন এবং আশপাশের এবং ঢাকা এবং ঢাকার বাইরেও যারা যেসব জেলা রয়েছে সেসব জেলা থেকেও কিন্তু মানুষ এখানে আসতে শুরু করছেন এবং তারা একে একে এসে এখানকার দুর্ঘটনার যে জায়গাটি রয়েছে সেটি সরেজমিনে তারা দেখে যাচ্ছেন এবং সেই সঙ্গে তারা কিন্তু তাদের আক্ষেপ এবং তাদের মতামতও তারা প্রকাশ করছেন। তো এখানে একজন আছেন দর্শনার্থী, আমি তার সাথে একটু কথা বলে জানতে চাইবো যে ভাই, আপনি তো সকাল থেকে এখানে আসছেন বা ঘুরে দেখেছেন ভিতরে, তো ভিতরে কি দেখতে পেলেন? আসসালামু আলাইকুম, আমি পুরান ঢাকা থেকে আসছি। আমি আসছি 10টার দিকে, আনুমানিক 1 ঘন্টা বা 1 ঘন্টা 20-25 মিনিট হচ্ছে। যাই হোক, ভিতরে গেছিলাম, দেখে ভাষায় বলতে পারতেছি না, দেখে খুব কষ্ট লাগলো। অতএব মানে যেভাবে বিমানটা পড়ছে, 2-3-4টা রুম তো পুরো জ্বলে পুরো ছারখার হয়ে গেছে। অতএব মানুষ, বাচ্চা কাচ্চারা, যারা ছাত্রছাত্রী যারা ছিল, বহুত কি অবস্থা, কি বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, বলার মতো কোনো ভাষা নেই। অতএব মর্মাহত অবস্থা দেখে খুব মানে কষ্ট লাগতেছে। যাই হোক, আনুমানিক মনে হচ্ছে অনেক ছাত্রছাত্রী মারা গেছে। এখন মিডিয়াতে দেখছি, টিভিতে দেখছি 30-32 জন 33 জন দেখাচ্ছে। আমার যেভাবে আমি দেখলাম মনে হচ্ছে আরও মানে বেশি হবে, মানে মৃত্যুর সংখ্যাটা আরও বেশি হবে। যাই হোক, যারা অসুস্থ আছে, যারা মারা গেছেন তাদের প্রতি দোয়া রইল। যারা অসুস্থ, আল্লাহ পাক তাদের জন্য সুস্থতা কামনা করি, এই দোয়া করি। ঠিক আছে, ভালো থাকেন, রাখি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। তো আমরা যেমনটি শুনছিলাম যে এখানে কিন্তু দর্শনার্থীরা সরেজমিনে এসেছেন এবং এসে কিন্তু তারা এখানে দেখে যাচ্ছেন এবং দেখে সেই সঙ্গে কিন্তু তারা তাদের শোক প্রকাশ করছেন। সেই সঙ্গে আমরা এখানকার কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারি যে এখন পর্যন্ত কিন্তু স্কুল কলেজ প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এই মাইলস্টোন কলেজ বন্ধ রয়েছে। আগামী রবি এবং সোমবারও কিন্তু বন্ধ থাকবে, তারা এমনটি জানান। এবং সেই সঙ্গে আমরা একটু আগে দেখতে পেলাম যে এখানে কিন্তু বিমান বাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাও কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছেন এবং সেই সঙ্গে তারা এখানে ভিতরে পরিদর্শন করছেন। ভিতরে পুলিশ অবস্থান করছেন এবং কঠোর অবস্থানে তারা রয়েছেন, কোনো রকম বিশৃঙ্খলা এবং সেই সঙ্গে কোনো রকম গোলযোগ যেন না হয় সেই বিষয়টিও তারা কিন্তু খেয়াল রাখছেন। তো আমি আবারও আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই যে আগামী রবি এবং সোমবার কিন্তু প্রতিষ্ঠান বন্ধ থাকছে এই বিমান বিধ্বস্তের ঘটনা। এবং সেই সঙ্গে আমরা এখন পর্যন্ত সর্বশেষ আমাদের বার্ন ইউনিটে প্রতিনিধির মাধ্যমে আমরা যেমনটি জানতে পারি যে 34 জন এখন পর্যন্ত মারা গিয়েছে এবং সর্বশেষ আজকে জারিফ নামে একজন শিক্ষার্থী, 14 বছরের একজন শিক্ষার্থী মারা গিয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের সর্বশেষ। আলাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর একটি অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে আপনার যে মব তৈরি করার যে ব্যাপারটা, সেটা কিভাবে সরকারকে আপনার মাঝে মাঝে আক্রমণ করছে। শাসনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, মনে হয় আপনার গভর্নেন্স আসলে এখন সেক্রেটারিয়েটে কিছুটা থাকতে পারে, বাইরে গভর্নেন্স বলতে খুব বেশি কিছু নাই, চলছে। আপনার সবাই মিলে কোঅপারেট করছে বলে চলছে। আমি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে কথা হলো, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। এটা আমি জানি না বুঝছেন মহোদয় এটাকে কিভাবে দেখবেন, অন্যভাবে মনে করবেন কিনা, বাট দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য রিয়েলিটি। পুলিশের কোনো পরিবর্তনই হয়, বরঞ্চ তারা আরো সুযোগ দিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। কারণ তারা তো আসলে কনফিডেন্সই নেই। পুলিশ তো সেই পুলিশ না যে আপনার কনফিডেন্স নিয়ে কাজ করতে পারে, কারণ তারা তো আপনার ওই বিগত সরকারের সেই সমস্ত অপকর্মগুলোর সঙ্গে জড়িত ছিল। ফলে এই জিনিসটা এত সহজ নয়। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এই জিনিসটা এত সহজ নয়। এটাকে রাতারাতি আমরা সবকিছুকে বদলে ফেলতে পারবো না। আবার তাই বলে যে আপনার দীর্ঘকালের জন্য গণতান্ত্রিক চর্চাটাকে বাদ দিয়ে এটাকে ঠিক করার জন্য কাজ করতে থাকবো, এটাও আমি ঠিক বুঝতে পারি। আমি যেমন এখনই কবির সাহেবকে বলছিলাম পাশে, যে কোনো কিছু চাপিয়ে দিয়ে কি কোনো কিছু করা যায়? একটা প্রক্রিয়া দরকার হয়, প্রসেস দরকার হয়। গণতন্ত্রকে তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে দিতে হবে। ভালো মন্দ প্রথম দিকে থাকবে, আবার ঠিক হবে, আবার যাবে, আপনার উত্থান পতন ঘটবে।
কিন্তু একদম বাদ দিয়ে আবার এটাকে ঠিক করতে হবে, ওটা ঠিক করতে হবে, করতে গেলে দেখবেন যে আমরা যেটা লক্ষ্য করছি সেটা ঠিক মতো কাজ করছে না। তাই আমরা রাজনৈতিক দল হিসেবে আপনার আমরা উপলব্ধি করেছিলেন আগেই আমরা আপনার 2016 সালে এখানে প্রথম মহল্লা আছেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে ভিশন 2030 বলে একটা আমরা আপনার কি করতে চাই, আমরা কিভাবে পরিবর্তনটা করা যাবে, সমাজ, অর্থনীতি, রাজনীতি কিভাবে পরিবর্তন আনা যাবে, সেই একটা ভাবনা আমাদের বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। পরবর্তীকালে আমরা আপনার আন্দোলন চলার সময় আমরা আবার পরিষ্কার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের 31 দফা একটা আমরা দিয়েছি। আমি জানি না আপনারা কতজন এটা দেখেছেন, বড় সুযোগ হয়েছে কিনা। এগুলোর মধ্যে কিন্তু মোটামুটি একই এখন যে আলোচনাগুলো আসছে এই বিষয়গুলোই কিন্তু আসছে সমস্ত, এবং এই আলোচনাগুলো নিয়েই কিন্তু আমরা এগুলোর চেষ্টা করছি। আজ এ পলিটিক্যাল পার্টি আমরা খুব ভালো করে উপলব্ধি করি যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার, অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত। ভোলা ও কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও আব্দুর রহমান। প্রথমে যাচ্ছি ভোলা। ছোটন, আবহাওয়ার কি কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে জানাবেন? বুবলি, আজকের যে আবহাওয়া পরিস্থিতি বলা যায় একই রকম রয়েছে। আমরা আবহাওয়া অধিদপ্তরে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে এখনো সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত এবং নৌ বন্দরে এখনো 1 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে, যে কারণে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে উপকূলীয় জেলা ভোলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে। যদিও এই মুহূর্তে বৃষ্টিপাত নেই, সকাল থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আমরা জেনেছি। তবে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আজও কিন্তু ভোলার অভ্যন্তরীণ রুটে লং চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যেটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এমনটি আমরা জেনেছি। যদিও নদীর বর্তমানে যে অবস্থা বলা যায় যে গতকালকে যে পরিস্থিতি ছিল উত্তাল ঢেউ এটি নেই, তবে আশঙ্কা করা হচ্ছে যখন যেহেতু এখন অমাবস্যার জো চলে, তো সেই হিসাবে বলা যায় যে দুপুর নাগাদ কিন্তু নদীর পানি আরও বৃদ্ধি পাবে। যদিও গতকালকে নদীর পানি বৃদ্ধি পেয়েছিল 147 সেন্টিমিটার বিপদসীমার উপরে, যেটি এই মৌসুমে সর্বোচ্চ ছিল, এবং এই যে নদীর পানি বৃদ্ধির ফলে কিন্তু উপকূলীয় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ, আমরা দেখেছি। তো আজকেও যেহেতু অমাবস্যার যে প্রভাব সেটি রয়েছে, তো সেই হিসাবে বলা যায় আজও উপকূলীয় জোয়ার এলে উপকূলীয় এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা কিন্তু করা হচ্ছে, এমনটি আমরা জেনেছি। তো বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু সতর্কতা সংকেত নামানো হয়নি, সেই হিসাবে ভোলা, লক্ষ্মীপুর সহ যে অভ্যন্তরীণ 10টি রুট রয়েছে সেখানে লং চলাচল আজও বন্ধ রাখা হয়েছে, এবং একই সাথে যে অন্যান্য ছোট ছোট ইঞ্জিন চালিত ট্রলার এবং স্পিডবোট সেগুলো বন্ধ রাখা হয়েছে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে, এমনটি আমরা দেখেছি। আজও আমরা ইলিশা ঘাট সহ বিভিন্ন ঘাটে খবর নিয়েছি, দেখেছি যে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে গন্তব্যের উদ্দেশ্যে ছুটে এসেছিলেন ঘাটে। তবে লং চলাচল বন্ধ থাকার কারণে তাদের অনেকেই ভোগান্তিতে পড়েছেন, কেউ কেউ আবার বাড়িতে ফিরে গেছেন, এমনটি আমরা দেখেছি। তো সব মিলিয়ে বলা যায় আবহাওয়ার যে পরিস্থিতি সেটি স্বাভাবিক হলে বলা যায় যে এই নৌযান চলাচল স্বাভাবিক হবে, এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে ভোলার যে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। আমরা যুক্ত হব কক্সবাজার, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, আপনি সেখানকার আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নয়ন ভাই। যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজারের সমুদ্র সৈকতে ঢেউগুলো ঘন ঘন রূপ পাল্টাচ্ছে। যে কোনো বড় ধরনের ঢেউ আসতে পারছে দৈত্য আকারের, এবং কক্সবাজারের যেই সুগন্ধা, লাবণী, কলালতলী পয়েন্ট, সেখানে 3 পয়েন্টে কিন্তু ভাঙন শুরু হয়েছে। সবচেয়ে বেশি ভাঙন শুরু হয়েছে লাবণী পয়েন্টে এবং মেরিন ড্রাইভ সড়কের, এবং মেরিন ড্রাইভ সড়কের যেই রাস্তাগুলো রয়েছে, যেহেতু একদিকে পাহাড় একদিকে সমুদ্র, এবং এই সমুদ্রের ঢেউ এবং পাহাড়ের যে মাটি একাকার হয়ে রাস্তাগুলো পর্যটক চলাচল অনুপযোগী হয়ে গেছে। এবং কক্সবাজারের যেই সেন্ট মার্টিন, সোনাদিয়ার দ্বীপ, মহেশখালী এবং কুতুবদিয়ার যেই নির্মাঞ্চলগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে পানি ঢুকে ওখানকার লোকালয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে মৎস্যঘের এবং চিংড়ি এবং শুটকি প্রক্রিয়াজাতকরণের ব্যাপক ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে
ওখানকার ব্যবসায়ীরা। বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের উদ্ধার তৎপরতা, যেহেতু দুর্ঘটনা ঘটে নাই এবং পানি যেহেতু ঢুকেছে এবং বন্যার যেই আর্থিক সহায়তা দরকার সেটিও এখনো চালু হয় না। হয়তো জেলা প্রশাসন অত্যন্ত সময়ের মধ্যে তারা সেটি চালু করবে এবং তাদের বিভিন্ন ধরনের সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আরেকটা বিষয় সেটা হলো যে কক্সবাজারের সমুদ্র সৈকতের বিস্তীর্ণ এলাকায় কিন্তু কোনো ধরনের বেড়িবাঁধ বা সমুদ্র সুরক্ষা বাঁধ এখন পর্যন্ত গড়ে ওঠে নাই। পানি উন্নয়ন বোর্ডে যেই বাঁধটুকু দেওয়া হয় সেটিও শুধুমাত্র ক্ষণস্থায়ী বাঁধ, এটা বালির বাঁধের মতোই, যে কোনো মুহূর্তে এটাতে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি হয়েছে বলে লোকাল যারা সমুদ্র নিয়ে কাজ করে, পরিবেশ নিয়ে কাজ করে, তারা বলেছেন যে এটা নিয়ে প্রচুর পরিমাণে যেই দুর্নীতি হয় এবং যার কারণে বাঁধগুলো স্থায়ী হয় না। এখানকার যারা অধিবাসী এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের দাবি হলো যেন সরকার দ্রুত সময়ের মধ্যে যেন এখানে স্থায়ী এবং উন্নত প্রযুক্তি দিয়ে যেন এখানে বেড়িবাঁধ নির্মাণ করা হয় এবং এখানকার যেই অবকাঠামোগুলো যেন আন্তর্জাতিক যেই মান রয়েছে সেটি যেন নিরূপণ করা হয় এবং এখানে যারা ঠিকাদার প্রতিষ্ঠান থাকবে তাদের প্রতি তারা যেন এখান থেকে দুর্নীতির মাধ্যমে তাদের এই যে পর্যটন শিল্পের জন্য ক্ষতি করা না করে সেজন্য উদারতা আহ্বান জানিয়েছে। আরেকটা বিষয় সেটি হলো যে কক্সবাজারের সমুদ্র সৈকতে কিন্তু এই বৈরী আবহাওয়াতে প্রচুর পরিমাণে পর্যটক রয়েছে। তাদেরকে আমরা কথা বলে যেটা জেনেছি যে তারা বর্ষাকালে সমুদ্র দেখতে তাদের অনেক ভালো লাগে এবং তাদের ঝড় বৃষ্টিতে এই দৈত্যাকারের যে ঢেউগুলো আসে এবং সমুদ্রের যে গর্জন সেটি বিশাল আকারে তাদের সমুদ্রে আসতে পারে, এটা দেখতে অনেক ভালো লাগে এবং এটাতে কিন্তু অনেক ধরনের বিপদ ঘটে। গত কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীর মধ্যে 2 জন জীবিত ফিরলেও 2 জনের মরদেহ পাওয়া হলো। অরিত্র নামের হাসানের এখনও মরদেহ পাওয়া যায়নি। তার পরিবার এক প্রকার খালি সন্তানের মরদেহ ছাড়াই ফিরে গেছে। এবং আরেকটা বিষয় সেটি হলো যে কক্সবাজারের যেই বিভিন্ন ধরনের উৎপাদন শিল্পগুলো রয়েছে সেগুলোও কিন্তু সমুদ্র তীরবর্তী হওয়ার কারণে ওখানে পানি ঢোকার এবং এই যে বেড়িবাঁধ না থাকার কারণে তাদের যে হাজার কোটি টাকার বিনিয়োগ নিমেষে শেষ হয়ে যায়। এজন্য সরকারের কাছে তাদের জোর দাবি যেন সরকার উন্নত প্রযুক্তি দিয়ে যেন তাদের এই বিষয়টাকে রক্ষণাবেক্ষণ করে এবং জেলা প্রশাসন, পুলিশ এবং বিচ কর্মীরা পর্যটকদেরকে বারবার সতর্ক করার পরেও কিন্তু তারা সেই পর্যটকরা সতর্কবাণী শুনে না। লাল পতাকা এবং মাইকিং করে পর্যটককে সমুদ্রে না নামার জন্য বারবার মাইকিং করা হচ্ছে, কিন্তু যারা ঘুরতে আসে তারা তাদের এই বাধাটুকু মানে না এবং তারা নিজের অজান্তে সমুদ্রে চলে যায় এবং আনন্দ ফুর্তি তখন নিমেষেই বিষাদে পরিণত হয়। এবং আরেকটা বিষয় যেটা হলো যে কক্সবাজারের পর্যটনের সাথে এই বেড়িবাঁধের যথেষ্ট সৌন্দর্য হবে। যদি এটা নির্মাণ করা হয় তাহলে কক্সবাজার পর্যটন শিল্পের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এটা ছিল সর্বশেষ কক্সবাজার থেকে। ছোটন এবং আব্দুর রহমান, আপনাদের ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা ও আব্দুর রহমান। জুলাই পদযাত্রার অংশ হিসেবে মৌলভীবাজারে পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। স্থানীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং পদযাত্রা ঘিরে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি, বিস্তারিত আমাদের জানাবেন। হ্যাঁ বুবলি, আপনি যেমনটি বলছিলেন যে আজকে মৌলভীবাজারে এনসিপির দেশগোত্রে পদযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে। এই মৌলভীবাজারের পদযাত্রাকে কেন্দ্র করে মৌলভীবাজারের যে বেরিরপাড় এলাকায় যেখানে পদসভা অনুষ্ঠিত হবে সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত সিলেট থেকে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা মৌলভীবাজারে পৌঁছান নাই এবং মৌলভীবাজারে পৌঁছার না কারণে এখন পর্যন্ত পদযাত্রাটি শুরু হয়নি। এই পদযাত্রা শুরু না হওয়ার কারণে যে এখন অপেক্ষা করতেছেন নাগরিক কমিটির নেতৃবৃন্দরা, তারা আশা করতেছেন কিছুক্ষণের মধ্যেই এই পদযাত্রাটি কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এই পদযাত্রায় শরিক হবে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই পদযাত্রাটি এই বেরিরপাড় এলাকা থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন শহীদ মিনার থেকে এই পদযাত্রাটি মৌলভীবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এই বেরিরপাড় পয়েন্টের এই পদসভায় এখানে মিলিত হবেন। এখানে উৎসবমুখর পরিবেশ অবস্থা বিরাজ করছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে সমবেত হয়েছেন এবং তারা এখানে অপেক্ষা করতেছেন যে এই জুলাই যোদ্ধাদের দেখার জন্য। তারা আশা করতেছেন যে জুলাই যোদ্ধারা এখানে উপস্থিত হবেন এবং দেশ গড়ার প্রত্যয়ে যে জুলাই পদযাত্রা, সেই পদযাত্রার যে দাবিগুলা সেটা এখানে তারা বক্তব্য রাখবেন, সেই বিষয়ে বক্তব্য রাখবেন এবং চায়ের দেশ এই মৌলভীবাজারে যে চা শ্রমিকদের বিভিন্ন বিষয় আসে সেগুলো এখানে উপস্থাপিত হবে। অর্থাৎ এনসিপি যে
উদ্দেশ্যে এই নাগরিক পদযাত্রাটি অনুষ্ঠিত করতে যাচ্ছে, সেই পদযাত্রাটি মৌলভীবাজারের কিছুক্ষণের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে এবং সেই পদযাত্রাকে ঘিরে মৌলভীবাজারে এনসিপি বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নাগরিকরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলতেছেন যে তারা তাদের নেতৃবৃন্দের সাথে এই পদযাত্রায় শরিক হয়ে এই মৌলভীবাজার জেলায় একটি সুশৃঙ্খল নাগরিক পার্টি গড়ে তোলার জন্য তারা কাজ করবেন। অর্থাৎ মৌলভীবাজারের যে এনসিপির এই পদযাত্রাকে ঘিরে যেমন কর্মী সমর্থকদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এখন পর্যন্ত এই নাগরিক কমিটির যে এনসিপির পদযাত্রাটা শুরু হয় নাই, তবে আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই পদযাত্রা শহীদ মিনার থেকে শুরু হয়ে এই বেরির পারস্থ পয়েন্টে এসে সমবেত হবেন এবং এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। এখান থেকে পদযাত্রা শেষ করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে তারা যাত্রা করবেন। শ্রীমঙ্গলে অনুষ্ঠানটি শেষ করে তারা মৌলভীবাজার ত্যাগ করবেন। এই মৌলভীবাজার ত্যাগ করার মধ্য দিয়ে এই সিলেট বিভাগের যে 4টি জেলার যে পদযাত্রা সেইটা এখানে সমাপ্ত হবে, এই বলেটুকু জানিয়েছিলেন মৌলভীবাজারের এনসিপি নাগরিকবৃন্দ। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে এই মৌলভীবাজারের এনসিপির পদযাত্রা শুরু হবে। এই ছিল মৌলভীবাজারের এনসিপির পদযাত্রা নিয়ে সর্বশেষ। কুটি, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জে জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, স্বরাষ্ট্র উপদেষ্টার এই সফর ঘিরে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদের জানাবেন। বুবলি, আজকে বেলা 12টার সময় নারায়ণগঞ্জের পুলিশ লাইনে আসার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম সাহেবের, এবং এখন কিন্তু তিনি নারায়ণগঞ্জের অনেকটাই কাছাকাছি রয়েছেন এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে নারায়ণগঞ্জের পুলিশ লাইনে কিন্তু যেই প্রস্তুতি সেটি কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে সম্পূর্ণ করা হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আসার পরপরই কিন্তু তিনি এই পুলিশ লাইনের যে ব্র্যাকগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করবেন এবং এখানে আসলে পুলিশ সদস্যরা কিভাবে থাকছেন, পুলিশ সদস্যদের যে সার্বিক সুযোগ সুবিধা রয়েছে সেগুলো তিনি পাশাপাশি যেই ধরনের সমস্যাগুলো রয়েছে সেগুলো আসলে কিভাবে নিরূপণ করা যায় সেই ধরনের আলোচনার পর তিনি নানান দিক নির্দেশনা দিবেন, এমনটা কিন্তু জেলা পুলিশের যিনি নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা আসার সময় অর্থাৎ নারায়ণগঞ্জে প্রবেশ করার সময় তিনি র্যাব 11 কার্যালয় পরিদর্শন করে আসবেন। একই সঙ্গে তিনি ফেরার সময় নারায়ণগঞ্জে যেটি আসলে বিজিবির ৬২ ব্যাটালিয়নের কার্যালয় সেখানেও তিনি পরিদর্শন করবেন। 3টি প্রতিষ্ঠানেরই আসলে যে সদস্যদের যে নানান ধরনের সমস্যা রয়েছে এবং তারা আসলে কি ধরনের সুযোগ সুবিধার মধ্যে রয়েছে সে সকল বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে এখানে পরিদর্শন করবেন। একই সঙ্গে যেটি আসলে পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে এই আজকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এই পরিদর্শনের পরপরই আসলে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং তিনি সার্বিক বিষয়ে আসলে আমাদেরকে জানাবেন। বুবলি, জানিয়ে রাখতে চাই নারায়ণগঞ্জের যে পুলিশ সুপার কার্যালয়ে থেকে শুরু করে সাইনবোর্ড এবং আদমজীনগর পুরো এলাকাতে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে যে সার্বিক প্রস্তুতি সেটি ইতিমধ্যেই জেলা পুলিশের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত নারায়ণগঞ্জে এসে পৌঁছাননি স্বরাষ্ট্র উপদেষ্টা। বেলা 12টা থেকে 12:15টার মধ্যে পুলিশ লাইন কার্যালয়ে আসবেন এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। বুবলি, হচ্ছে আমার কাছে এই মুহূর্তের পরিস্থিতি। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী বিল্লাল। সিরাজগঞ্জে বিশ্ববিদ্যালয় দিবস বর্জন করে স্থায়ী ক্যাম্পাসের প্রকল্পের অনুমোদনের দাবিতে মানববন্ধন করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, মানববন্ধনে কি ধরনের দাবি তুলে ধরা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কিনা এই বিষয়ে বিস্তারিত জানাবেন। বুবলি, আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্মিত হয় রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। কিন্তু
পেরিয়ে গেছে কিন্তু 8টি বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কোনো স্থায়ী ক্যাম্পাস কিন্তু পাননি এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানিয়ে আজকে কিন্তু এই বিশ্ববিদ্যালয় দিবসে যেটা উৎসবমুখর পরিবেশ থাকার কথা, সেই জায়গাটাতে তারা কিন্তু সেই উৎসবমুখর পরিবেশ বর্জন করে তারা কিন্তু আজকে কালো ব্যাজ ধারণ করেছেন। শিক্ষক কর্মচারীরা নেমেছেন রাস্তায়। তারা কিন্তু বলছেন যে কেন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে রাস্তায় নামতে হয় একটা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টরাও কিন্তু কালো ব্যাজ ধারণ করে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। আমরা একটু এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো এই বিশ্ববিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত প্রক্টর আছেন মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে। আপনি একটু জানবেন আসলে কি কি দাবি নিয়ে আজকে আপনারা এইভাবে শিক্ষকরা রাস্তায় নেমেছেন, একটু জানাবেন। যখন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় 2016 সালে, একাডেমিক কার্যক্রম 2017 সাল থেকে শুরু হয়। দীর্ঘ 8 থেকে 9টি বছর যাওয়ার পরে আমরা আমাদের স্থায়ী ক্যাম্পাস পাইনি। শিক্ষার্থীরা শিখবে কি? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা জীবন পূর্ণ করবে, একটি ক্যাম্পাস পাবে, আলো বাতাসে বড় হবে, পূর্ণাঙ্গ এটা মানসিকতা নিয়ে তারা চাকরি প্রিপারেশন নেবে, কম্পিটিশনে যাবে। কিন্তু আমরা তাদের শেখাচ্ছি কি? সংকীর্ণ পরিবেশে 4 দেয়ালের মাঝে বন্দি করে তাদেরকে আমরা শেখাচ্ছি। শাহজাদপুরের মতো একটি প্রান্তিক জায়গায় বসে আমাদের ভাড়া করা বিল্ডিং এ বসে ক্লাস করতে হচ্ছে, শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি 7 বার সংশোধন করা হয়েছে, 8ম বারের মতো সেটি সাবমিট করা হয়েছে। 7ই মে 2025 সালে থেকে প্রায় সকল উপদেষ্টা, মাননীয় উপদেষ্টাগণ সম্মত থাকলেও শুধুমাত্র পরিবেশ উপদেষ্টা সরজমিনে পরিদর্শন করতে চেয়েছেন। তিনি এসেছেন, দেখেছেন, তিনি কি লিখেছেন আমরা জানি না। আমাদের দাবি দুটি, আমাদের ডিপিপি যেভাবে 8ম বারের মতো জমা দেওয়া হয়েছে ঠিক সেভাবে হুবহু বাস্তবায়ন করতে হবে। 2, আমরা পরিবেশ উপদেষ্টা পদত্যাগ চাই। ধন্যবাদ আপনাকে। আসলে এছাড়াও কিন্তু যখন শিক্ষার্থীরা বক্তব্য দিয়েছেন, অনেক নারী শিক্ষার্থী কিন্তু বলেছেন যে আজকে স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে যে তারা নানান ধরনের হয়রানির কিন্তু সম্মুখীন হচ্ছেন। নারীরা কিন্তু অবাধে যে ক্যাম্পাসে আসা যাওয়া, ক্লাস করা, সেই স্বাভাবিক কর্মকাণ্ড থেকে কিন্তু তারা সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না, এমনটাই কিন্তু জানিয়েছেন। এছাড়াও অসংখ্য কিন্তু সমস্যার কথা জানিয়েছেন। বুকি, এই ছিল আসলে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন 3-এর সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শুভ, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ অম্বিকাগঞ্জ সড়কে চর খড়িচা থেকে জয়বাংলা বাজার হয়ে শম্ভুগঞ্জ কালাকুরের পার পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা জুড়ে রয়েছে অসংখ্য খানাখন্দ। এতে সাধারণ মানুষের দুর্ভোগ যেন কোনোভাবেই কমছে না। এ নিয়ে আরো জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এলাকাবাসীর অভিযোগ বা প্রতিক্রিয়া কি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আমাদের জানাবেন। প্রায় 16 কিলোমিটার রাস্তার মধ্যে 4 কিলোমিটার রাস্তা, অর্থাৎ জয়বাংলা বাজার থেকে চর খড়িচা যে রাস্তাটি, সেটি কিন্তু প্রায় 5 বছর ধরে খানাখন্দে ভরপুর এবং এই রাস্তাটি দিয়ে সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি কিন্তু সীমাহীন হয়ে পড়েছে। অর্থাৎ সাধারণ মানুষ বলছেন প্রতিনিয়তই তাদের কষ্ট করে কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। অর্থাৎ উপজেলা ইঞ্জিনিয়ার আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, এই রাস্তাটি মেরামতে তারা কিন্তু 3য় দফা কিন্তু টেন্ডার প্রক্রিয়া আহ্বান করেছেন। তারপরেও কিন্তু নানা সমস্যার কারণে এই রাস্তাটি সংস্কার করা হচ্ছে না, যার কারণে কিন্তু প্রতিনিয়ত মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বেড়েই চলেছে। আমরা যদি একজন স্থানীয়র সঙ্গে কথা বলতে চাই, জানতে চাই এই রাস্তাটিতে চলাচলে কি ধরনের ভোগান্তি হচ্ছে। আসলে আমরা কিন্তু প্রতিদিন যে যাতায়াত করি এই রাস্তা দিয়ে, চরাঞ্চলের প্রধান সড়ক এটি, আমরা এদিক দিয়ে যাতায়াত করতে পারতেছি না। প্রতিনিয়তই ঘটছে সড়কের দুর্ঘটনা এবং একটা রোগী নিয়ে যদি আমরা হাসপাতালে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় রাস্তায় কিন্তু রোগী মারা যায়। এবং তিনি কিন্তু বলছিলেন যে অনেক সময় কিন্তু রাস্তায় এই দুর্ভোগের কারণে রাস্তায় কিন্তু রোগী মারা যায়, সেই বিষয়টি বলছিলেন এবং এই রাস্তাটি মেরামতে কিন্তু উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।